প্রথম 4 উইকের যে এক্সপেরিমেন্টগুলো দেখলাম সেগুলোতে ছিল পাওয়ার অ্যাম্পলিফায়ার আর ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের উপর আমরা এক্সপেরিমেন্টগুলো করেছি। আমাদের প্রথম এক্সপেরিমেন্ট ছিল ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ারের উপর, যেটাতে আমরা দেখতাম যে আমাদের যে ভোল্টেজ সুইং ছিল, অর্থাৎ আমাদের ফুল ভোল্টেজ সুইংটা আমরা পেতাম, তার মানে 360 ডিগ্রি কন্ডাকশনটা আমরা দেখতাম। কিন্তু সেটার একটা সমস্যা ছিল, তার এফিসিয়েন্সি খুবই লো থিওরিটিক্যালি, যেটা ছিল 25%, আর হয়তো প্র্যাকটিক্যালি এটা 10% বা তারও নিচে আমরা এফিসিয়েন্সি পাই। তো এই প্রবলেমটা সলভ করার জন্য, এফিসিয়েন্সি প্রবলেমটা সলভ করার জন্য আমরা ক্লাস বি অ্যাম্পলিফায়ারের দিকে দেখেছিলাম। তো সেখানে আবার সমস্যা ছিল যে আমাদের 180 ডিগ্রি কন্ডাকশন হয়, 180 ডিগ্রি কন্ডাকশন হয়, 360 ডিগ্রি কন্ডাকশন পাই না। তো 360 ডিগ্রি কন্ডাকশন পাওয়ার জন্য আমরা দুইটা ট্রানজিস্টরকে ইউজ করি, একটা এনপিএন আর একটা পিএনপিএনকে ইউজ করি, যাতে আমাদের ইনপুটের নেগেটিভ হাফ সাইকেলে আমরা 180 ডিগ্রি কন্ডাকশন পাই এবং পজিটিভ হাফ সাইকেলে আমরা 180 ডিগ্রি কন্ডাকশন পাই, তাহলে পুরো 360 ডিগ্রি কন্ডাকশনটা আমরা পাবো। বাট ওখানে আবার একটা সমস্যা হলো যে ক্রস ওভার ডিস্টরশন হতো। আমাদের যে ট্রানজিস্টরের বায়াস আর এমিটারের মধ্যে একটা 0.7 ভোল্টেজ ডিফারেন্স না আসা পর্যন্ত আমরা ট্রানজিস্টরটা অন হয় না। সো ওই 0.7 পর্যন্ত যে ইনপুট না পাওয়া পর্যন্ত ওই দুইটা ট্রানজিস্টর অন হতো না এবং সেখানে কিছু ডিস্টরশন হতো। তো সেই প্রবলেমটা দূর করার জন্য আমরা বিভিন্ন অপশন দেখেছি, যে আমরা ডায়োড ইউজ করতে পারি, কিংবা মাঝখানে একটা ভেরিয়েবল স্যার রেজিস্টর। হ্যাঁ বলেন। স্যার এখানে হচ্ছে আমরা যখন ডিস্টরশনটা সরানোর জন্য যখন আমরা যে ডায়োড ইউজ করবো বা মাঝখানে একটা ভেরিয়েবল ইউজ করবো, যেন স্যার অলওয়েজ টু ভি বা ওখানে আমার অলওয়েজ একটা মানে ভোল্টেজ থাকে যেটা আমার কোনো ডিস্টরশন না হয়। স্যার এইখানে একটা প্রশ্ন ছিল স্যার, এখানে হচ্ছে গিয়ে যখন আমরা ডায়োডটা ইউজ করি পটের বদলে, স্যার সেখানে ওই ডায়োডটাকে অন করার জন্য তো একটা ভোল্টেজ লাগবে না স্যার? সেটাও আমার ডিস্টরশন দিবে না স্যার? কিন্তু ডায়োডটা কেন ইউজ করি আমরা স্যার? দুইটা ডায়োড সিরিজ ইউজ করতাম স্যার মাঝখানে পটেনশিওমিটারের জায়গায়। আচ্ছা, এটা হচ্ছে যে ডায়োড দিয়ে অ্যাকচুয়ালি, আচ্ছা আমি একটু সার্কিটটা দেখি। জি স্যার। স্যার রেজিস্ট্যান্স ওই যে টেম্পারেচার ইফেক্টটার করার জন্য তো আমরা ডায়োডটা ইউজ করতাম স্যার মাঝখানে রেজিস্ট্যান্সটা বদলে। আচ্ছা, ওই ডায়োড দুইটা দিয়ে আমরা ওই যে ভোল্টেজ ডিফারেন্সটাই আনতেছি। আমাদের যে দুইটা ডায়োড ইউজ করব, সেই ডায়োড দুইটার 0.7 ভোল্ট লাগবে না? তাহলে সেই দুইটা ডায়োড তো 1.4 ভোল্ট নিয়ে যাবে। তাহলে আমরা যে নিচের পয়েন্টে যে রেজিস্টরটা ইউজ করতেছি, সে 1.4 ভোল্ট কম পাবে। তাহলে আমার তো ওই নিচেরটা তো ছিল পিএনপি রেজিস্টর, সেখানে তো আমার লো হইতে হবে। মানে জি বেসিক্যালি স্যার। রেজিস্টর দিয়ে যে কাজটা করতেছি সেটা ডায়োড দিয়ে করতেছি। ডায়োড জাস্ট রেজিস্টরের অ্যাক্রসে একটা ড্রপ হচ্ছে, এখানে ডায়োডের অ্যাক্রসেও ড্রপ হচ্ছে, আমরা সেম কাজটা করতে পারি একইভাবে। জি স্যার। স্যার এখানে হচ্ছে কি আমার কোশ্চেনটা ছিল অ্যাকচুয়ালি স্যার, এই যে ডায়োডটাকে আমরা যে 0.7 দিব স্যার, মানে ডায়োডটা অন হওয়ার জন্য 0.7 দেওয়া লাগবে না স্যার? তো সেটার জন্য তো একটা ডিস্টরশন আসবে না আগে? মানে শুরুতে তো 0.7 এসে পড়বে না স্যার? এটা কি আসবে? আমি তো সেখান থেকে আউটপুট নিচ্ছি না। আমি কি সেখান থেকে আউটপুট নিচ্ছি? আমি তো জাস্ট ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট করলাম ও সেখানে। তো আচ্ছা হ্যাঁ, স্যার। সেখানে তো জাস্ট ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট করলাম যাতে আমার নিচেরটাতে ভোল্টেজটা 1.4 কমে যায়, বা রেজিস্টর দিয়ে আমরা রেজিস্টর যদি আমরা সেম ভোল্টেজ ইউজ করি তাহলে 1/3 পরিমাণ কমে যাবে। জি স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা একইভাবে যদি আমাদের ইনপুট ভোল্টেজটাও বাড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রেও আমাদের ক্রস ওভার ডিস্টরশনটা কমে আসবে। অর্থাৎ অ্যাকচুয়ালি ডিস্টরশন থাকবে বাট ইম্প্যাক্টটা কম বোঝা যাবে। আবার আমরা যদি ফ্রিকোয়েন্সিও বাড়িয়ে দিই, তাহলে সেম কেসটা হচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়ালো সেক্ষেত্রে যদি হাই ফ্রিকোয়েন্সির কারণে সেই ডিস্টরশনের ইম্প্যাক্টটা কম বোঝা যাবে। তো এইভাবে আমরা দেখলাম যে আমাদের প্রায় থিওরিটিক্যালি এফিসিয়েন্সি আসে অ্যাবাউট 78.5%, যেটা হয়তো প্র্যাকটিক্যালি অ্যাবাউট 40 to 50% আমরা এফিসিয়েন্সি পেতে পারি। তো এরপর আমরা আমাদের যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার দেখলাম, ফিডব্যাক অ্যাম্পলিফায়ার আমরা যে 4 ধরনের জিনিস নিয়ে, মানে 4টা টপোলজি আসে।
কারেন্ট সিরিজ কারেন্ট শান্ট, ভোল্টেজ সিরিজ ভোল্টেজ শান্ট। তো এটা হচ্ছে প্রথম কারেন্ট বা ভোল্টেজটা বুঝে আমরা কাকে স্যাম্পলিং করব। আমাদের যেহেতু ফিডব্যাক বলতেছে, তার মানে আমরা আউটপুটে যাকে পাচ্ছি তার একটা অংশ ফিডব্যাক করব, আমাদের ইনপুটে ফিডব্যাক হবে। তাহলে যদি কারেন্ট হয় তার মানে আমরা আউটপুট কারেন্টকে স্যাম্পলিং করতেছি, যদি ভোল্টেজ হয় তাহলে আমরা আউটপুট ভোল্টেজকে স্যাম্পলিং করতেছি। এবং আমাদের মিক্সিংটা হচ্ছে আমাদের ইনপুট সাইডে, সেটাও আমরা সিরিজে বা শান্ট আকারে বা প্যারালালি করতে পারি। তো বেসিক্যালি যেহেতু আমরা ল্যাবে কারেন্ট সোর্স ইউজ করি না, সো আমাদের মিক্সিংটা শান্ট হয় না। তো আমরা ল্যাবে দুইটাই সিরিজ মিক্সিংটাই দেখেছি। তো আপনাদের তো লেকচার ভিডিওগুলো অলরেডি দেয়া আছে। তো অ্যাকচুয়ালি অনলাইনে হওয়াতে আপনাদের যে রিভিউ ক্লাস আপনারা নিজেরাই রিভিউ করে নিতে পারতেছেন আসলে ভিডিওগুলো দেখে দেখে। তো এখানে আসলে আর বলার কিছু নেই। তো এই চারটার উপর আপনাদের এক্সাম হবে। এক্সামে হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন হবে এমসিকিউ, গুগল ফর্মে কোশ্চেন দেওয়া থাকবে, এমসিকিউ হবে এবং দুই বা তিনটা হয়তো শর্ট কোশ্চেন থাকতে পারে, যে কোনো একটা ব্যাখ্যা করতে বললো, সেটা আপনারা শর্ট করে আনসার দিবেন আর কি। তো নেক্সট উইকে হচ্ছে এক্সপেরিমেন্ট 5 উপর ম্যাম ক্লাস নেবেন সম্ভবত। ম্যাম যেহেতু রবিবার ক্লাস নেন, সম্ভবত সেটা রবিবার হতে পারে। আর এর পরের উইকে হচ্ছে আপনাদের সেন্ট্রালি একটা এক্সাম হবে, যে এমসিকিউ বা ভাইবার পরিবর্তে যে এক্সামটা হচ্ছে সেটা সেন্ট্রালি হবে, কাজে সেটা ক্লাস টাইমের বাইরেই হবে, হয়তো সন্ধ্যা 6টা বা 7টার দিকে হতে পারে। আর যেটা সেট আপ টেস্ট বলতেছি, সেট আপ টেস্ট বলতে আপনাদেরকে একটা সার্কিট ডিজাইন করতে দেওয়া হবে, সেটা ক্লাস টাইমে হবে। স্যার কোথায় পিস পাইছে? আহ, আপনারা হচ্ছে সার্কিটটা ডিজাইন করবেন, হাতে আঁকবেন, অর্থাৎ কোনো পেজে আঁকবেন। আঁকার পর সেটার একটা ছবি তুলে পিডিএফ বানাবেন, আর এরপর হচ্ছে পিএসপাইসে সেটা ডিজাইন করে সিমুলেট করে সেই সিমুলেশন সার্কিট এবং সিমুলেশন রেজাল্টটা স্ক্রিনশট নিয়ে সেটাও পিডিএফ অ্যাড করবেন। এগুলো কি সব সেম টাইমেই, এই যে অবজেক্টিভ যখন হবে তখনই? না, সেট আপটা হবে আপনাদের ক্লাস টাইমে। স্যার আর এটা কবে হবে? এটা হচ্ছে নেক্সট উইকে, তো আপনাদের এক্সপেরিমেন্ট 5 হবে, তারপরের উইকে হবে আর কি। সেট আপ টেস্ট হবে ক্লাস টাইমে, কিন্তু যেটা এক্সাম এমসিকিউ এক্সাম, বা সেখানে হয়তো এমসিকিউর পাশাপাশি দুই তিনটা শর্ট কোশ্চেনও থাকতে পারে, সেই এক্সামটা হবে সেন্ট্রালি, কাজে সেটা ক্লাস টাইমের বাইরে হবে, হয়তো কোন একটা ডেতে সন্ধ্যা 6টা বা 7টার দিকে হতে পারে। কি স্যার সামনের উইকে? সামনের উইকে হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস হওয়ার কথা আসলে 27 তারিখ। তো ম্যাম হয়তো, যেহেতু ম্যাম নেবেন, আমি যত দেখলাম ম্যাম রবিবার ক্লাসটা নেন, তো ম্যাম হয়তো 24 তারিখ ক্লাসটা নিয়ে নেবেন। এরপর হচ্ছে 31 তারিখ থেকে 4 তারিখের যে উইকটা আছে, অর্থাৎ আপনাদের মিড ব্রেকের আগের উইকটাতে এক্সামটা হবে। মানে স্যার এমসিকিউ আর ওই যে সেটআপ টেস্ট দুটাই ওই হ্যাঁ, 4 দিনের মধ্যে হবে? হ্যাঁ, দুইটাই ওই লাস্ট উইকে হবে। জাস্ট এমসিকিউটা হচ্ছে সবার সাথে সেন্ট্রালি হবে, সেটা ক্লাস টাইমের বাইরে হবে, হয়তো কোন একটা ডেটে আপনাদের সুইটেবল টাইমে 6টা বা 7টা থেকে হতে পারে। আর সেট আপ টেস্টটা আপনাদের ক্লাস টাইমে হবে, অর্থাৎ যদি 27 তারিখ, তারপর হচ্ছে 3 তারিখ, 3 তারিখ সেট আপ টেস্টটা আপনাদের ক্লাস টাইমে হবে। স্যার আমাদের এক্সপেরিমেন্ট 4 এর যেটা স্যার, এক্সপেরিমেন্ট 3 তে সিমুলেশন বা স্যার সিমুলেশন রিলেটেড যে কোনো কিছুই স্যার, মানে স্যার দেখা যাচ্ছে স্যার ওটা যেহেতু আমাদের প্রপারলি মানে ব্যাখ্যা দিয়ে স্যার করা হচ্ছে না, বা ওটা মানে সবকিছু স্যার আর কি দেখিয়ে স্যার মানে দেওয়া হচ্ছে না স্যার, তারপরে স্যার আমাদের সিমুলেশন করতে গিয়ে একটু স্যার সমস্যা হচ্ছে, বা মানে অনেক করে করা হচ্ছে স্যার। এর জন্য বেটার হয় স্যার যদি এক্সপেরিমেন্ট 4 এর মানে সিমুলেশনটা যদি স্যার একটু করে যদি ক্লাসরুমে আপলোড দিয়ে দেওয়া হতো, যেন স্যার আমরা দেখে সবকিছু প্রপারলি, যেহেতু স্যার তাহলে স্যার ভালো হতো স্যার আমাদের জন্য। ফিডব্যাকে যেটা লাস্টে স্যার হলো আমাদের। আচ্ছা, 3 এর টা তো দেখানোই আছে, 4 এ তো জাস্ট জি স্যার। চেঞ্জটা কি আসছে। 4 এ জাস্ট একটা, ওই যে আমরা যেটা প্যারালালি কানেক্ট করতেছি সেটা এখানে আমরা সিরিজে নিয়ে আসছি। পি আর কিউ পয়েন্ট, দুইটা পয়েন্ট আছে ওখানে, হচ্ছে এক্সট্রা একটা আর পয়েন্ট আসতেছিল যেটা আমরা প্যারালাল থেকে কানেক্ট করতেছিলাম। তো আপনি যদি 4 ডিজাইন করতে পারেন বা আগের গুলো ডিজাইন করতে পারেন, তাহলে তো এটাতে প্রবলেম হওয়ার কথা না। আর বেসিক্যালি যেহেতু আপনাদের পি স্পাইস 1 2 থেকে হয়ে আসতেছে, তো এটা তো নিশ্চয়ই আপনাদের কিভাবে অপারেট করতে হয় আপনাদের জানা থাকারই কথা। আর নিচ থেকে তো কিছু করতে হবে, সব তো দেখিয়ে দেওয়া যাবে না এখন।
নিজেরা চেষ্টা করেন, জি স্যার, ঠিক অন্য আছে। গ্রুপ থেকে ফ্রেন্ডদের থেকে হেল্প নেন। বেসিক্যালি আমি 3 আর 4-এর সার্কিটটা বেসিক্যালি একই ডিজাইনের তো। জাস্ট আমরা 3-এ কি করছি, একটা প্যারালাল কানেকশন নিয়েছি, আউটপুট থেকে একটা প্যারালাল কানেকশন নিয়ে আমরা যে এমিটারের সাথে কানেক্ট করে দিয়েছি। আর 4-এ হচ্ছে আমরা সেটা সিরিজে কানেক্ট করেছি। তো খুব বেশি চেঞ্জ নাই। আচ্ছা, এখানে যে ফাহিম নামে যিনি আছেন ওনার আইডিটা একটু বলেন, আমার অ্যাটেন্ডেন্স নেওয়া লাগবে। স্যার 17020508। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আহ, আর কিছু বলার নাই আসলে, যে আপনারা প্র্যাকটিসের জন্য ল্যাব ম্যানুয়াল গুলো দেখবেন, এক্সামের জন্য অবশ্যই ভিডিও তো দেয়াই আছে, আপনারা বারবার দেখবেন। আর নেক্সট উইক হচ্ছে আপনাদের এক্সপেরিমেন্ট 5 হবে, নেক্সট সম্ভবত রবিবার। আর ল্যাব রিপোর্ট অবশ্যই রবিবারের মধ্যে জমা দিয়ে দিবেন 3-এর। কেউ কি কিছু বলবে না? স্যার সিমুলেশন এক্সামটা আরেকবার একটু ব্যাখ্যা করবেন স্যার? কি মানে আমাদের কোশ্চেনটা কি দিবে, আমরা আনসার কি করতে হবে? আচ্ছা, সার্কিট স্যার গ্রাফ দেওয়া হবে। আচ্ছা আমি বলতেছি, মানে ধরেন কোন একটা প্রবলেম দিল যে আপনাদের তো ক্লাসে বা ক্লাস বিতে অনেকগুলা জিনিস দেখানো হয়েছে যে এই জিনিসটা কখন হয়, এই জিনিসটার সমাধান আমরা কিভাবে করতে পারি, তখন আমরা সার্কিটে কি চেঞ্জ আনবো। তো এরকম কোন একটা সিচুয়েশন বলে দেওয়া হতে পারে যে এটা এটা হয়, এই সিচুয়েশনটা আসলে আমরা কিভাবে সার্কিটটা ডিজাইন করবো যাতে এই সিচুয়েশনটা না আসে। ধরেন আমরা বললাম যে আমাদের ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে ক্রস ওভার ডিস্টরশন আসতেছে, তো ক্রস ওভার ডিস্টরশনটা চেঞ্জ করার জন্য আমরা এখানে কোন এলিমেন্টটা অ্যাড করে সেটা করতে পারি, সেরকম একটা সার্কিট ডিজাইন করেন। তো আপনি সেটা ডিজাইন করলেন, মানে এক্স্যাক্টলি আমরা বলবো না যে ক্লাস বি এর সার্কিটটা ডিজাইন করেন, আমরা একটা প্রবলেম সিচুয়েশন ক্রিয়েট করে সেই সিচুয়েশনটাকে আপনি কিভাবে সলভ করবেন সেইভাবে একটা কোশ্চেন হতে পারে। তো আমি যদি মেশিন ল্যাবের অনুসারে বলি, ধরেন আপনারা যে সিনক্রোনাস প্যারামিটার গুলো বের করছেন সিনক্রোনাস জেনারেটরের, তো সেখানে আমরা কি বের করছিলাম, একটা আর্মেচার রেজিস্ট্যান্স বের করছিলাম আর একটা সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স বের করছিলাম এক্সএস, এবং আমরা যে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিকটা দেখছিলাম যে আমাদের ফিল্ড কারেন্টের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে আমি সরাসরি বলবো না যে সিনক্রোনাস এক্সপিরিয়েন্স 7-টা সার্কিটটা আঁকেন, এটা মানে আমরা যখন মেশিন ল্যাবের সেট আপ টেস্ট নিতাম যদি ফেস টু ফেস হতো, তাহলে আমরা এই ধরনের কোনো সিচুয়েশন দিয়ে দিতাম যে আমার যদি সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স বের করতে হয় তাহলে কোন সেই সার্কিটটা আপনি ডিজাইন করেন। তো আমরা সরাসরি বলে দিলাম না যে শর্ট সার্কিট টেস্ট করেন বা ওপেন সার্কিট টেস্ট করেন, আমরা জাস্ট বললাম অ্যাক্সেস বের করতে হবে, অ্যাক্সেস বের করার জন্য আপনি কোন টেস্টটা করবেন। তো সেই অ্যাক্সেস বের করার জন্য আপনাকে অবশ্যই শর্ট সার্কিট টেস্ট করতে হবে। তো সেখানে যদি আপনি ওপেন সার্কিট টেস্ট অর্থাৎ টার্মিনালগুলো যদি ওপেন রেখে দেন তাহলে আপনার জিনিসটা ভুল হচ্ছে, ডিজাইন ভুল হচ্ছে। তো এরকম আমরা প্রবলেমেটিক সিচুয়েশন দিয়ে দিব যে এরকম একটা সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটা অনুসারে আপনি ডিজাইনটা করবেন। স্যার এভাবে তো একই কোশ্চেন অবজেক্টিভ আর থিওরি দেয়া থাকবে না? সেটআপ টেস্ট তো আলাদা হবে, সেটার কোশ্চেনটা বললাম। আর এমসিকিউতে তো মানে যেটা ভাইবার পরিবর্তে হচ্ছে সেটাতে এমসিকিউ থাকবে এবং 2-3টা হয়তো শর্ট কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেন বলতে জাস্ট 2-3 লাইনের ব্যাখ্যা দিবেন আর কি, এই টাইপের শর্ট স্যার কোশ্চেন। এটা কত মার্কের হবে স্যার, ভাইবার বদলে যেটা এমসিকিউ হচ্ছে? এমসিকিউ সম্ভবত 25, আর যে সেটআপের কোশ্চেনটা 10 মার্ক। আসলে এমসিকিউ এর আনসার গুলো কি আমরা খাতায় করবো নাকি স্যার গুগল না না, ফর্মে? ওইটা ওইটা গুগল ফর্মে দেওয়া থাকবে, গুগল ফর্মে দিবেন। ওইটা এই সেটআপ টেস্টটাও আসলে গুগল শর্ট ফর্মে পিডিএফটা জমা দিবেন। স্যার ওই যে ওই এমসিকিউ তো স্যার গুগল ফর্মে এবিসি করে ভাবে থাকবে, আর স্যার শর্ট কোশ্চেনটা কোথায় লিখবো? শর্ট কোশ্চেন ওখানে গুগল ফর্মে শর্ট কোশ্চেন টাইপেরও কোশ্চেন করা যায়, সেখানে জাস্ট আপনার আনসারটা লিখে দিবেন। মানে আচ্ছা ঠিক আছে।
মানে এমন কোনো লেখা থাকবে না যে আপনাকে ইকুয়েশন লিখতে হচ্ছে, অবশ্যই গুগল ফর্মে ইকুয়েশন লেখা তো টাফ হবে, তো ইকুয়েশন লেখা লাগবে এরকম কোনো কোয়েশ্চেন থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম।